যে খবরের দিকে নজর রাখবো, শুক্রবার থেকে শুরু, মঙ্গলবার ইতি। ধর্মতলায় ধর্ণা আপাতত শেষ, তবে তৃণমূলের প্রতিবাদ চলবে। আমরা ধর্ণা দিয়েছিলাম দুটো কারণে। একটা হচ্ছে অবৈধভাবে অ্যাডজুডিকেশনে রেখে বা নাম ডিলিট করে দিয়েছে তারা যাতে বিচার পায়, তাদের ভোটাধিকার যাতে ফিরে পায়। আর দুই হচ্ছে যে ইলেকশন কমিশন বারবার ইন্টারফেয়ার করে মাননীয় বিচারপতিরা যারা কাজ করছেন, সুপ্রিম কোর্টের ভার্ডিক্টটাকে টোটাল মিসলিড করে তাদের উল্টো পাল্টা বোঝাচ্ছিলেন। দিদিকে অনুরোধ করব আমি যে আপনি যে দাবি নিয়ে ধর্নায় বসেছেন, আপনার এই দাবিকে দেশের সর্বোচ্চ আদালত মান্যতা দিয়েছেন। এটাই বাংলার জয়। আমাদের আবেদন থাকবে, নিবেদন থাকবে, আপনি এই কর্মসূচির সমাপ্তি ঘোষণা করুন। অভিষেকের যে প্রস্তাব, বিচারের দরজা যখন উন্মুক্ত হয়েছে তখন 5 দিন তো আমরা এখানে রাস্তায় আছি, আমি দরকার হলে 50 দিনও থাকতে পারি। ইলেকশনও আছে সামনে, তাহলে আমরা কি ধর্নাটা আজকের মতো টেম্পোরারি উইথড্র করতে পারি? কোনো বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়। গত শুক্রবার থেকে ধর্মতলায় ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায় বারবার নিশানা করেছেন বিজেপি ও কমিশনকে। ওদের অনেক মিনিস্টার, এমএলএ, এমপিরা এসে বসে আছে বিভিন্ন জেলায়, বুথে বুথে ঘর ভাড়া করে, হোটেল ভাড়া করে। আমাদের ইলেকশনের সময় বাইরে থাকতে হয় প্রাইভেটে বলে ওই কটা দিন হোটেল ভাড়া করতেই জান বেরিয়ে যায়। আর এদের এত পয়সা সারা ভারতবর্ষ ধরে ঢালছে। আজকে ইলেকশন কমিশন কেন উত্তর দিতে পারেননি? উত্তরটা দেবেন কি করে? উত্তরটা তো জানা নেই। ওনার উত্তরটা তো বিজেপি তৈরি করে দেন। তা বিজেপি হয়তো তৈরি করে দিতে পারেনি। বিজেপি বলেছে নাম কাটো, ওই যে 1.5 কোটি ওনার টার্গেট, ভোটের আগেই ভোট করে দেবেন। তাই মঙ্গলবার এসআইআর শুনানিতে একগুচ্ছ নজিরবিহীন নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। যেমন ট্রাইব্যুনাল তৈরি করতে বলা হয়েছে। বিচারাধীন তালিকা থেকে যাদের নাম বাদ যাবে তারা আবেদন জানাতে পারবেন এই ট্রাইব্যুনালে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির অনুমোদন ছাড়া নির্বাচন কমিশন এসআইআর সংক্রান্ত কোনো নির্দেশ দিতে পারবে না। পশ্চিমবঙ্গে চলা এসআইআরে কলকাতা হাইকোর্টের নির্দেশই চূড়ান্ত। ভোটের আগের দিন নাম উঠলেও ভোট দেওয়া যাবে। ভোটার লিস্টে যাদের নাম গেছে বাদ, তারা ট্রিব্যুনালে গিয়ে সেটাকে ক্লিয়ার করতে পারবেন। এই যে জায়গাটা বন্ধ হয়ে গেছিল, এই রাস্তাটা আজকে সর্বোচ্চ আদালত খুলে দিয়েছেন। এটা মানুষের জয় বলে আমি মনে করি। আপনারা জানেন এটা নিয়ে আমার পিটিশন আছে। ওরা বলেছেন ইলেকশনের আগের দিন পর্যন্ত যদি কারো নাম বাদ দেওয়া থাকে, বাদ দিয়ে দেয়, যদি অবিচার হয়, তাহলে আমাদের কাছে আসবেন, আমরা অ্যাজ এ স্পেশাল কেস এটাকে ট্রিট করব। 15-16 তারিখে ইলেকশন ডিক্লেয়ার করে দিলেও এটা কিন্তু খেলা শেষ হবে না। খেলাটা সুপ্রিম কোর্টের হাতে রয়ে গেল। অর্থাৎ আমরা এখন ওয়াচ করব। গণতন্ত্রের জয়, মা মাটি মানুষের জয়, বাংলার বশ্যতা বিরোধী আন্দোলনের জয়, হার না মানার মানসিকতার জয়, মানুষের অধিকারের লড়াইয়ের জয়, মমতা ব্যানার্জির সংগ্রামের জয়। নিউজ 18 বাংলা। সুষ্ঠু, অবাধ ও শান্তিতে ভোট করাতে তখন নানা দাওয়াই দিচ্ছে কমিশন। কলকাতায় সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, আর সেই সময় মমতার ক্যানভাসে ভ্যানিশ। ধর্মতলায় ধর্ণা মঞ্চে ছবি আঁকলেন মমতা বন্দ্যোপাধ্যায়। The Election Commission will ensure an election commission has zero tolerance towards violence by any political person, any person against any of the elector or election staff. The Election Commission also has zero tolerance किसी भी वोटर को या चुनावी अधिकारी को डराया या धमकाया नहीं जाएगा, और जो भी इस प्रक्रिया में संलिप्त पाया जाएगा उसके खिलाफ सख्त से सख्त कार्रवाई चुनाव आयोग करेगा। মঙ্গলবার দুপুর কলকাতায় ফুল বেঞ্চ নিয়ে সাংবাদিক বৈঠকে জ্ঞানেশ কুমার। তখন ধর্মতলায় ধর্ণা মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়, ক্যানভাসে ভ্যানিশ। জাগরে 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 জাগরে
नए नाम से नवाजे गए हैं वैनिश कुमार, क्या कहना है इस नाम से? সমস্ত ডেড বডি যারা মারা গিয়েছেন এসআইআরে, মানে ডেড বডিগুলোকে ভ্যানিশ করে দিয়েছে এসআইআরে, সেই জন্য পাশে দুটো মালা রাখা আছে তাদের জন্য। এটা ডেড বডি যারা মারা গিয়েছেন তাদের উদ্দেশ্যে শ্রদ্ধার্ঘ দিয়ে দুটো মালা করা হয়েছে। এটা সিম্বলিক ছবি, নাথিং এলস। রবিবার রাজ্যে আসে নির্বাচন কমিশনের 13 সদস্যের ফুল বেঞ্চ। সোমবারের বৈঠকে জেলা শাসক পুলিশ সুপারদের কড়া বার্তা দেন জ্ঞানেশ কুমার। এই নিয়ে ধর্ণা মঞ্চ থেকে সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। অফিসারদের মিটিং করে বহু থ্রেট করা হয়েছে যদি ওনার কথা না শোনে। মে মাসের পরেও নাকি উনি অ্যাকশন নেবেন। মে মাসের পরে আপনি থাকবেন তো আপনার চেয়ারে। এসআইআর এর চাপে রাজ্যে শতাধিক মৃত্যু হয়েছে বলে দাবি। একাধিক বিএলও প্রাণ হারিয়েছেন বলে অভিযোগ। যে বিএলওরা, যে ইয়ারোরা, যে ডিওরা রাত দিন পরিশ্রম করে মারাও গেছেন অনেকে। এই চাপ সহ্য করতে না পেরে এসআইআর এ একটা নোটিশ, একটা মৃত্যু, 190 জনের ওপর লোক মারা গেছে। কোথায়? আপনার মুখ দিয়ে একটা বাক্য সরেনি। মনে রাখবেন, এই মৃত আত্মাগুলো কিন্তু ঘুরে বেড়াচ্ছে। এর জবাব আপনি নিজের মধ্যে দিয়ে পাবেন। অন্যায় কখনো কাউকে ছাড়ে না। এ নিয়ে এদিন মুখ্য নির্বাচন কমিশনারকে মঙ্গলবার প্রশ্ন করা হয়, কিন্তু উত্তর মেলেনি। Does the Election Commission acknowledge deaths due to SIR? Countrywide, there are reports of more than 50 BLOs who have died. Does the Election Commission recognize deaths due to SIR? একের পর এক প্রশ্ন, কিন্তু উত্তর কোথায়? When will this voter list will be the finalized? And if it is not finalized, is there any option to proceed with voting? If this list remains incomplete, is there any possibility of voting through a tendered vote? অনেকেরই প্রশ্ন, নির্বাচন কমিশন কি চাপে? তাই কি বলতে গিয়ে ভুল হয়ে গেল? स्पेशल इंटेंसिव रिवीजन जिसका एकमात्र उद्देश्य था कोई भी पात्र मतदाता छूटे ना, लेकिन उसके साथ साथ कोई भी इनएलिजिबल व्यक्ति मतदाता सूची में आ न पाए। नो इलिजिबल पर्सन शुड बी इंक्लूडेड। নিউজ 18 বাংলা। মঙ্গলবার সুপ্রিম কোর্টে বাংলার এসআইআর মামলা শুনানি। আর এদিন একাধিক নজিরবিহীন নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত, যার মধ্যে অন্যতম ট্রাইব্যুনাল তৈরি করা। গত 24শে ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট বলেছিল এসআইআর নিয়ে পশ্চিমবঙ্গের পরিস্থিতি নজিরবিহীন, তাই নজিরবিহীন পদক্ষেপ। এরপরই সুপ্রিম নির্দেশে বাংলায় এসআইআর এর কাজ খতিয়ে দেখছে বিচার বিভাগ, যা নজিরবিহীন নির্দেশ। মঙ্গলবার ফের এসআইআর শুনানি, এদিনও একগুচ্ছ নজিরবিহীন নির্দেশ, ফের সুপ্রিম হস্তক্ষেপ। এদিন শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে রাজ্যের আইনজীবী মেনকা গুরুস্বামী জানান, বিচারাধীন তালিকার মধ্যে 47 লক্ষ এমন রয়েছেন যারা 2002 সালে তালিকায় ছিলেন। প্রধান বিচারপতি সূর্যকান্ত তখন বলেন, সেই কারণেই এখন এসআইআর হচ্ছে। মেনকা গুরুস্বামী বলেন, দয়া করে ম্যাপ ভোটারদের বিপাকে পড়তে দেবেন না। বিচারপতি জয়মাল্য বাগচি তখন জানান, আমরা সেটা করতে চাই না, তাই এতটা এগিয়ে নির্দেশ দিয়েছি। এরপর প্রধান বিচারপতির বেঞ্চ নির্দেশ দেয়, অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিদের নিয়ে ট্রাইব্যুনাল গঠন করবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। সেখানে অন্য রাজ্যের বিচারপতিরাও থাকতে পারেন। এই ট্রাইব্যুনালে আবেদন জানাতে পারবেন নাম বাদ যাওয়ারা। ট্রাইব্যুনালের সিদ্ধান্তই মানতে হবে নির্বাচন কমিশনকে। অ্যাপিলেট ট্রাইব্যুনাল তৈরি করা, যাতে অ্যাপিলগুলো সব ডিসাইড হয়। এই যে সিইও বলছিল, ইলেকশন কমিশন বলছিল ওরাই নিজেরাই ডিসাইড করবে অ্যাপিলগুলো, সেটা আর ইলেকশন কমিশনের হাতে থাকছে না। ইলেকশন কমিশনের যে ক্ষমতা ছিল, সেই ক্ষমতাটা চূর্ণ হলো। এদিন রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় শীর্ষ আদালতে আবেদন জানান। বলেন, আবেদন খতিয়ে দেখার এখতিয়ার যেন সিইওর না থাকে। এ নিয়েও এদিন কড়া নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়ে দিয়েছে, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির অনুমোদন ছাড়া নির্বাচন কমিশন এসআইআর সংক্রান্ত কোনো নির্দেশ দিতে পারবে না। আজকে দি অনারেবল চিফ জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্ট উনি একটা ওনার রিপোর্ট পাঠিয়েছেন
সেই রিপোর্টে ইলেকশন কমিশন কোথাও কোথাও ইন্টারফেয়ার করছে, তার জন্য বলে দিয়েছে 1 নম্বর, ইলেকশন কমিশন এভাবে অর্ডার পাস করতে পারে না টু ইন্টারফেয়ার উইথ দি অ্যাডজুডিকেশন। এদিন সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গে চলা এসআইআরে কলকাতা হাইকোর্টের নির্দেশই চূড়ান্ত। হাইকোর্টের নির্দেশ মানতে হবে নির্বাচন কমিশনকে। এদিন সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে বিচারাধীন তালিকা থেকে নাম বাদ যাওয়ার কারণ জানাতে হবে নির্বাচন কমিশনকে। প্রথম ভোটার তালিকা অনুযায়ী 60 লক্ষের বেশি নাম বিচারাধীন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এদিন জানান, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তাকে জানিয়েছেন বিচারাধীন তালিকায় থাকা 10,16,000-এর নিষ্পত্তি হয়ে গিয়েছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় আবেদনে জানান সাপ্লিমেন্টারি তালিকা যেন প্রকাশ করা হয়। বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, যেরকম নাম নিষ্পত্তি হবে সেরকম তালিকা প্রকাশ হবে। তখন কমিশনের আইনজীবী জানান এক্ষেত্রে অনেক মিস ইনফরমেশন আছে। এরপর সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, ভোটের আগের দিন নিষ্পত্তি হলেও তিনি ভোট দিতে পারবেন। 10,16,000 কেস ডিসাইড হয়ে গেছে, ডিসপোজড হয়ে গেছে, তার কোনো সাপ্লিমেন্টারি লিস্ট আসেনি। এর আগের দিনে অর্ডার ছিল কনস্ট্যান্টলি সাপ্লিমেন্টারি লিস্ট পাবলিশ করবে, তাই জন্য আমার সাবমিশনে ছিল, দুটোই আমার সাবমিশন ছিল। 10 লাখ যদি হয় তাহলে সাপ্লিমেন্টারি লিস্ট পাবলিশ করেনি, কারণ সেটাও ইলেকশন কমিশনকে জিজ্ঞেস করেছে, তারও উত্তর কিছু দিতে পারেনি। তাই জন্য কোর্ট বলেছে ইমিডিয়েটলি আমাদের বলেছে টু অ্যাপ্রোচ দি হাইকোর্ট, লুক ইনটু দি ম্যাটার অ্যান্ড পাস হিজ ডিরেকশন, and that directions will be followed by the election commission. নিউজ 18 বাংলা। সুপ্রিম কোর্টের একের পর এক নজিরবিহীন নির্দেশ জানিয়ে ভোটের বাংলায় হাওয়া গরম। কমিশনের এখতিয়ারেও সুপ্রিম কোর্ট তার একটা লক্ষণ রেখার মতো টেনে দিয়েছেন যে হাইকোর্টের প্রধান বিচারপতির অনুমোদন ছাড়া ওই হঠাৎ হোয়াটসঅ্যাপে, মুখে, ফোনে ফতোয়া, নির্দেশ এসব আর চলবে না। ভোটের আগের দিন পর্যন্ত এই অ্যাডজুডিকেশন চলবে। ফলে এটা পুরো নির্বাচন কমিশনের কাছে একটা বড় ধাক্কা, এবং মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের অধিকার রক্ষার স্বার্থে যেটা করেছেন, যে পয়েন্ট তুলে ধরেছেন, সুপ্রিম কোর্ট আজ আবার তাতে মান্যতা দিয়ে নির্বাচন কমিশনের এই পক্ষপাত দুষ্ট কাজকে আরো ধাক্কা দিলেন। বিজেপির প্রত্যেকটা ফর্ম 7-এর জন্য তাদের শুনানি করতে হবে, জমা নিতে হবে। পুলিশ যা বাজেয়াপ্ত করেছে, আর যেভাবে বিজেপির BLA-2 এর নাম ব্যবহার করে তৃণমূল কংগ্রেস কিছু মানুষকে হয়রানি করে সমাজে আক্রোশ তৈরি করবার জন্য ফলস স্টেটমেন্ট তাদের BLO-দের দিয়ে সিস্টেমে আপলোড করিয়েছে, এর ফয়সালা না হওয়া পর্যন্ত পশ্চিমবঙ্গে নির্বাচন হবে না। হঠাৎ যদি বলে দেন জ্ঞানেশ কুমার এখন নির্বাচন হবে, পরেটা আমরা পরে দেখবো, ওসব হবে না। পশ্চিমবঙ্গের এসআইআর নিয়ে একের পর এক নজিরবিহীন নির্দেশ। মঙ্গলবার সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল তৈরি করতে বিচারাধীন তালিকা থেকে যাদের নাম বাদ যাবে তারা আবেদন জানাতে পারবেন ট্রাইব্যুনালে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির অনুমোদন ছাড়া নির্বাচন কমিশন এসআইআর সংক্রান্ত কোনো নির্দেশ দিতে পারবে না। পশ্চিমবঙ্গে চলা এসআইআরে কলকাতা হাইকোর্টের নির্দেশে চূড়ান্ত। ভোটের আগের দিন নাম উঠলেও ভোট দেওয়া যাবে। কমিশনের এখতিয়ারেও সুপ্রিম কোর্ট তার একটা লক্ষণ রেখার মতো টেনে দিয়েছেন। ফলে এটা পুরো নির্বাচন কমিশনের কাছে একটা বড় ধাক্কা, এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে পয়েন্ট তুলে ধরেছেন, সুপ্রিম কোর্ট আজ আবার তাতে মান্যতা দিয়ে নির্বাচন কমিশনের এই পক্ষপাত দুষ্ট কাজকে আরো ধাক্কা দিলেন। ট্রাইব্যুনাল হতে পারে। মহামান্য সুপ্রিম কোর্ট বুঝতে পারছেন নির্বাচন কমিশন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বিজেপির শাখা সংগঠনে পরিণত হয়েছে। বিজেপির প্রত্যেকটা ফর্ম 7-এর জন্য তাদের শুনানি করতে হবে, জমা নিতে হবে। পুলিশ যা বাজেয়াপ্ত করেছে, আর যেভাবে বিজেপির BLA-2 এর নাম ব্যবহার করে তৃণমূল কংগ্রেস কিছু মানুষকে হয়রানি করে সমাজে আক্রোশ তৈরি করবার জন্য ফলস স্টেটমেন্ট তাদের BLO-দের দিয়ে সিস্টেমে আপলোড করিয়েছে, এর ফয়সালা না হওয়া পর্যন্ত পশ্চিমবঙ্গে নির্বাচন হবে না। হঠাৎ যদি বলে দেন জ্ঞানেশ কুমার এখন নির্বাচন হবে, পরেটা আমরা পরে দেখবো, ওসব হবে না। সুপ্রিম কোর্টের একের পর এক নজিরবিহীন নির্দেশ। এতে কমিশনের ভূমিকা নিয়ে বিজেপি কি দোটানায়? সন্তুষ্ট অসন্তুষ্ট প্রশ্নই ওঠে না। এখনো পর্যন্ত বিডিও অফিস দেখা হয়নি, যে বিডিও অফিসে আগুন লাগানো হয়েছিল।
তৃণমূলের দ্বারা প্রি পোল, পোস্ট পোল আর ডিউরিং পোল এই 3 ধরনের ভায়োলেন্স বন্ধ করা দরকার। এটা জ্ঞানেশ কুমার এবং বাকি সংশ্লিষ্ট দপ্তর এটা নিশ্চিত করতে হবে। কোনো বক্তব্য, কোনো বিজ্ঞপ্তি ততক্ষণ বিশ্বাসযোগ্য নয় যতক্ষণ না এটা হচ্ছে। যান, দেখুন, লোক পাঠান, নিজে যদি না যেতে পারেন লোক পাঠান, টিম পাঠান, দেখুন, বা আপনারা রিপোর্ট নিন। নিউজ 18 বাংলা। এনআরসির তালিকা থেকে নাম বাদ পড়লে আবেদন করা যায় ট্রাইব্যুনালে। এমন ফরেনার্স ট্রাইব্যুনাল চালু রয়েছে অসমে। এবার পশ্চিমবঙ্গেও এসআইআর এ বাদ যাওয়া নাম যাচাইয়ের জন্য ট্রাইব্যুনাল। যারা নাগরিকত্ব দেবে বলে চিৎকার করে তারা নাগরিকত্ব কেড়ে নেওয়ার ব্যবস্থা করেন। সবটাই আমি জানি। এই এসআরএন নামে একটা এনআরসি করার প্রক্রিয়া চালাচ্ছিল, কিন্তু অপোজিশন স্টেটগুলো হচ্ছে ওদের টার্গেট, তার মধ্যে বাংলা অন্যতম টার্গেট। এনআরসির মতো এবার এসআইআরেও ট্রাইব্যুনাল। পশ্চিমবঙ্গে চলা এসআইআর এর জন্য মঙ্গলবার ট্রাইব্যুনাল গঠনের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, বিচারাধীন তালিকা থেকে যাদের নাম বাদ যাবে তারা ট্রাইব্যুনালে আবেদন জানাতে পারবেন। ট্রাইব্যুনালের সিদ্ধান্তই মানতে হবে নির্বাচন কমিশনকে। এসআইআর এর পরে 28শে ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে প্রথম ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। এই ভোটার তালিকা এবং আগে প্রকাশিত খসড়া তালিকা মিলিয়ে নাম বাদ গিয়েছে 63,66,952 জন ভোটারের। বিচারাধীনের তালিকায় নাম 60,06,675। এখানেই অনেকের প্রশ্ন, শেষমেশ ভোটার তালিকায় নাম বাদ পড়লে কি ভারতের নাগরিকত্ব হারাতে হবে? কারণ ভোট দিতে হলে ভারতের নাগরিক হতেই হবে। তাহলে ভোটার লিস্টে কোনো কারণে নাম না উঠলে কি নাগরিকত্ব খোয়া যাবে? এই আশঙ্কাতেই কার্যত শিলমোহর দিল সুপ্রিম কোর্ট। বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দিয়ে তারা এসআইআরেও ট্রাইব্যুনাল তৈরির নির্দেশ দিল মঙ্গলবার। অসমে এনআরসি সংক্রান্ত অভিযোগের নিষ্পত্তি করে ফরেনার্স ট্রাইব্যুনাল। এনআরসির চূড়ান্ত তালিকায় নাম না থাকলে ফরেনার্স ট্রাইব্যুনালে আবেদন জানানো যায়। এবার পশ্চিমবঙ্গে এসআইআর এর কারণে নাম বাদ পড়লে আবেদন জানানো যাবে ট্রাইব্যুনালে। যারা নাগরিকত্ব দেবে বলে চিৎকার করে তারা নাগরিকত্ব কেড়ে নেওয়ার ব্যবস্থা করেন। সবটাই আমি জানি। এই এসআরএন নামে একটা এনআরসি করার প্রক্রিয়া চালাচ্ছিল, কিন্তু অপোজিশন স্টেটগুলো হচ্ছে ওদের টার্গেট, তার মধ্যে বাংলা অন্যতম টার্গেট। নিউজ 18 বাংলা। যুদ্ধের জ্বালা জ্বালানিতে সংকট এমনই যে এসমা চালু করতে হলো কেন্দ্রীয় সরকারকে। বাড়িতে সিলিন্ডারের যোগান দিতে বাণিজ্যিক গ্যাসে কোপ। হোটেল রেস্তোরাঁয় সিলিন্ডার দেওয়া বন্ধ। শুধুমাত্র হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানে সরবরাহ করা হবে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে বন্ধ হরমুজ প্রণালী। আমদানিতে ধাক্কা, দাম বেড়েছে রান্নার গ্যাসের। সংকট এমন পর্যায়ে পৌঁছেছে যে এবার এসমা জারি করতে হলো কেন্দ্রকে। এসেন্সিয়াল সার্ভিসেস মেইনটেনেন্স অ্যাক্ট, জরুরি পরিষেবা বজায় রাখতে আইন। এই আইনে এবার বাণিজ্যিক গ্যাসে কোপ। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক ডিস্ট্রিবিউটরদের নির্দেশ দিয়েছে, আপাতত হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া 19 কেজির গ্যাস সিলিন্ডার বিক্রি করা যাবে না। এতেই বিপাকে পড়েছে হোটেল রেস্তোরাঁগুলি। গ্যাসের অভাবে ইতিমধ্যেই দেশের বিভিন্ন জায়গায় ছোট হোটেল রেস্তোরাঁ ঝাঁপ বন্ধ করে দিয়েছে। দুশ্চিন্তায় এ রাজ্যের ব্যবসায়ীরাও। রাস্তায় প্রচুর লোক খায় এবং তাদেরকে আমরা খাবার যোগাই, এবং এই খাবার জোগাতে গিয়ে যদি আমি আমার খাবারটা তৈরি না করতে পারি তাহলে খাবারটা আমি খাওয়াবো কী করে? কয়েকদিন আগেই রান্নার গ্যাসের দাম বাড়ানো হয়েছে। বাড়িতে ব্যবহৃত রান্নার গ্যাসের দাম বেড়েছে সিলিন্ডার পিছু 60 টাকা, আর বাণিজ্যিক গ্যাসের দাম বেড়েছে সিলিন্ডার পিছু 114 টাকা 50 পয়সা। এই দাম বাড়াতেই তৈরি হয়েছিল চাপ। এবার তো এসমা জারি, যার জেরে হোটেল রেস্তোরাঁয় রান্নার গ্যাসের সিলিন্ডার এখন বিক্রি করা যাবে না। প্ল্যান্টে গাড়ি দাঁড়িয়ে আছে, লোড দিচ্ছে না,
গাড়ি আসেনি। বাজারের অবস্থা এখন কী হবে বলা যাচ্ছে না, অবস্থা খুবই খারাপ আছে। শুধু ছোট হোটেল রেস্তোরাঁ নয়, কলকাতার নামকরা বিরিয়ানির দোকানও চিন্তায়। সারি সারি বিরিয়ানি তৈরি হচ্ছে। বিরিয়ানির রেস্তোরাঁর কর্তাদের এখন নাভিশ্বাস উঠেছে। গ্যাসের সংকট, যুদ্ধের পরিস্থিতিতে এখন কার্যত সংকটে রয়েছে এই বিরিয়ানি চেইনের রেস্তোরাঁ। আমরা খুবই সংকটে পড়ে গেছি। আমাদের যা রিকোয়ারমেন্ট গ্যাসের তার 50% পাচ্ছি, বলছে গ্যাসওয়ালা গ্যাস দিতে পারবো না, প্রোডাকশন বন্ধ হয়ে গেছে। এটা লাস্ট আমাদের দিয়েছে। চিন্তা ভাবনা করা হচ্ছে যদি কাঠ কয়লা দিয়ে করা যায়। বাণিজ্যিক গ্যাসে কোপ পড়লে বাড়ির সিলিন্ডার দিয়ে কি কাজ চালানো হবে? কালোবাজারি কি শুরু হতে পারে? এখনই যার কাছে যা স্টক আছে সেটারই ব্ল্যাক মার্কেটে অলরেডি ব্ল্যাক হওয়া আরম্ভ হয়ে গেছে। জনগণের একটা বিরাট অসুবিধায় পড়বে। আমরা ব্যবসা করে খাই, আমাদের সংসারে টান পড়বে, সব রকমভাবেই আমরা এফেক্ট হয়ে দাঁড়াবো। এই পরিস্থিতিতে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক একটি পর্যালোচনা কমিটি তৈরি করেছে। 3 রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার কর্তাদের নিয়ে 3 সদস্যের কমিটি। নিউজ 18 বাংলা। প্রেমের টানে বাংলাদেশ থেকে বাংলায়, স্ত্রীকে উদ্ধার করতে ঢাকা থেকে উত্তর 24 পরগনার স্বামী। স্ত্রীকে না পেয়ে শেষমেশ কলকাতা হাইকোর্টে মামলা। অরিজিৎ সরকার আর মমি সাহা বাংলাদেশে বাড়ি। গত বছর সেপ্টেম্বরে ঢাকার মন্দিরে বিয়ে। অভিযোগ, এই বিয়েতে মত ছিল না মেয়ের বাড়ির। অভিযোগ, মমিকে জোর করে সীমান্ত পার করানো হয়, পাঠিয়ে দেওয়া হয় উত্তর 24 পরগনার নিমতায় পিসির বাড়িতে। এটা স্বামী মেনে নেননি। প্রেমের টানে তিনি তাই বাংলাদেশ থেকে বাংলায় প্রায় 2.5 মাস ধরে ঘুরছেন। পুলিশ প্রশাসনের সাহায্য পাননি বলে অভিযোগ। শেষমেশ কলকাতা হাইকোর্টে মামলা। অভিযোগ, বিয়ের কিছুদিন পরেই কুমিল্লা ত্রিপুরা সীমান্ত দিয়ে মমিকে ভারতে পাঠানো হয়। ভিসা পাসপোর্ট ছাড়াই কাঁটাতারে সীমান্ত পার করানো হয়। উত্তর 24 পরগনার নিমতায় পিসির বাড়িতে থাকতে শুরু করেন মমি। ওরা একটা ডিসিশন নেয় যে মেয়েকে ভারতবর্ষে এনে বিয়ে দেবে। তো সেটা আবার মেয়ে আড়ালে থেকে শুনে ফেলে। তো শুনে ফেলার পরে সে আমাকে প্রেশার ক্রিয়েট করে যে আমি এখনই বিয়ে করে ফেলবো, আমার হাতে আর সময় নেই, না হলে আমাকে ভারত নিয়ে যাবে। ওইখানে নিয়ে গেলে আমি একদম আর তোমার সাথেও যোগাযোগ করতে পারবো না, আমার পিসির বাসায় ওইখানে নিয়ে আমাকে হয়তো অন্যত্র বিয়ে দিবে। এরই মধ্যে একদিন পিসিকে লুকিয়ে অরিজিৎকে লোকেশন শেয়ার করেন শ্রী মমি। তারপর আর সময় নষ্ট করেননি অরিজিৎ। প্রেমের টানে চলে আসেন এপার বাংলায়। স্ত্রীকে পেতে নিমতায় যান। অভিযোগ, সেখানে তাকে বেধড়ক মারধর করা হয়। আমাদেরকে আলাদা করার জন্য তাকে আগরতলার ওই দিক দিয়ে কুমিল্লা বর্ডারের আশেপাশে কাঁটাতার পেরিয়ে ভারতবর্ষ চলে আসে। ডিসেম্বরের 27 তারিখ আবার কোনো কৌশলবশত আমার সাথে কন্ট্যাক্ট করে ফেলে যে তোমার যেহেতু ভিসা টিসা হয়েছে তুমি আসো, আমি বাসা থেকে বের হব যে কোনো কৌশলে। তো আমি জানুয়ারির 4 তারিখে তাকে সেখান থেকে আনতে যাই, কিন্তু আনতে গিয়ে তার পরিবার তখন আমাকে ধরে মারধর করে। অরিজিতের দাবি, নিমতা থানায় গেলেও কোনো সাহায্য পাননি। স্ত্রীকে ফিরে পেতে শেষমেশ তাই হাইকোর্টে মামলা করেছেন। লোকাল থানাকেও জানিয়েছি, আরও অনেক প্রশাসনিক লেভেলে চিঠি করেছি, কিন্তু কোনো রেসপন্স পাইনি। হাইকোর্টে দ্বারস্থ হলাম, দেখি এখন হাইকোর্ট কি আমার মামলায় পদক্ষেপ নেয়। মঙ্গলবার নিমতার বাড়িতে গিয়ে দেখা যায় সেখানে কেউ নেই। জিনিস ওনারা করছে আমি জানি না। জেনারেলি ওনারা এই বাড়িতে কম, ওনাদের আত্মীয়ের বাড়িতে বেশি থাকেন। এবার কোথায় আছেন এখন? বাবা ফোন করেছে, বাবাকে বলছে উনি নাকি ওনার ননদের বাড়িতে আছে। দেখেছি বেশ কিছুদিন আগেই দেখেছিলাম, 15-20 দিন আগে, কম মাস ধরেই এখানে ছিল। তাও কতদিন, কবে থেকে? এখন তো মানে মাঝখানে দেখিনি। এখনো দেখতে পাচ্ছেন না? স্ত্রীর খোঁজ নেই। হাইকোর্টে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে মামলা করেছেন অরিজিৎ। 17 মার্চ শুনানি হতে পারে। আমরা যে মামলাটা দায়ের করলাম, যে একটা রিট পিটিশন হেভিয়াস কর্পাসের, এবং সেখানে আমাদের আবেদন থাকছে যে এই যে বাংলাদেশি যুবকটি এখানে এসছেন এবং তার যে স্ত্রীকে আটকে রাখা হয়েছে, অবিলম্বে পুলিশ একটি এফআইআর দায়ের করুক এবং তার স্ত্রীকে আদালতের সামনে হাজির করুক, যেটা হেভিয়াস কর্পাসের ক্ষেত্রে হয়ে থাকে। স্ত্রীকে ফিরে পেতে 2.5 মাস ধরে পশ্চিমবঙ্গে রয়েছেন অরিজিৎ। প্রেমের টানে ছুটে এসেছেন এপারে। মনে মনে তার একটাই কথা, স্ত্রীকে ছাড়া বাংলাদেশে ফিরবেন না। নিউজ 18 বাংলা।